নিস্তব্ধতা ছেয়ে দিয়ে যায় গোটা শহরে, সবকিছু থেমে যায় রাতের প্রহরে। স্তব্ধতায় শুদ্ধ ঘোষণা দেয় এ রাত, জেগে ওঠে শহর আজ নির্ঘুম আবার। মনের ভাঙচুরে কবিতার আঘাত, চায় ভেঙ্গে দিতে কঠোর এ করাঘাত। ঈর্ষাকাতর প্রার্থনায় ঝুঁকে ঝুঁকে সমাজ, ক্ষয়ে ক্ষয়ে মুখোশের অন্তরাল। এত রাতে আবার কে কল দিল? ও দিনা। হ্যালো দিনা, কি খবর? দাদা তুমি কোথায়? আমি তো টিউশন শেষ করে আমার হোস্টেলে যাচ্ছি, কাল সকালে বাড়ি আসব। কিন্তু তুই কান্না করছিস কেন? তুমি এখনই বাড়ি আসো দাদা, এদিকে সর্বনাশ হয়েছে। কি হয়েছে দিনা? হ্যালো হ্যালো। যা বাবা, কথা না শেষ করেই কেটে দিল ফোন। এই মেয়েদের এক সমস্যা, সামান্য সমস্যাতেই শুধু কাঁদবে আর কাঁদবে, আর কোনো কথাই ক্লিয়ার করে বলবে না। আর আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াও দেখছি না, এখন আমি বাড়ি যাই কি করে? আমি ঘড়িটির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে সময় রাত ঠিক 8টা, আর একটু পরেই স্টেশনে শেষ ট্রেনটি এসে পৌঁছাবে। আমি দ্রুত হোস্টেলে গিয়ে সাইকেলটিকে রেখে স্টেশনের পথে রওনা দিলাম। স্টেশনের খুব কাছাকাছি আসতেই স্টেশনের হর্নের আওয়াজ আমার কানে ভেসে আসলো। ট্রেন তখন প্রায় ছেড়ে দিচ্ছিল। আমি ট্রেনে উঠে জানালার পাশে একটা সিট ফাঁকা দেখে আমি সেখানে গিয়ে বসলাম। ট্রেন ছেড়ে দিয়েছে। ভাগ্য ভালো আজ ট্রেন ছাড়তে দেরি করেছে, তা না হলে আমি এখন বাড়ি ফিরতাম কি করে? দিনাকে এখন আরেকবার কল দিব? না থাক, কাল তো পুজো, তাই হয়তো আমাকে বাড়ি নেবার জন্য এমন দুষ্টুমি করছে। আমি আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে লাগলাম। জানালা দিয়ে ভেসে আসা বাতাস আমার খুব ভালো লাগছিল। ফুলের মিষ্টি গন্ধে আমার মন প্রাণ ছুঁয়ে গেল। কিন্তু কোথা থেকে আসছে ফুলের গন্ধ? আমি আকাশ থেকে চোখ সরিয়ে ট্রেনের ভিতরে তাকাতেই ভয় পেয়ে যাই। আমি দেখলাম আমার সামনের সিটে একটা বয়স্ক লোক বসে আছে। সাদা চাদর দিয়ে লোকটার অর্ধেক মুখ ঢাকা, বাকি অর্ধেক মুখ কুচকুচে কালো। চোখগুলো রক্তের মতো লাল টকটক করছে। দেখে মনে হচ্ছে এখনই রক্ত বেরিয়ে পড়বে চোখ থেকে। ভয়ে আমার বুকের ভিতর কেমন যেন রক্তশূন্য হয়ে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম পুরো বগির ভিতরে আমি আর সেই লোকটি ছাড়া আর কোনো মানুষই নেই। লোকটিকে দেখে আমার বেশ অস্বস্তি লাগছিল। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। লোকটার সামনে থেকে উঠে আসার সাহসও আমার হচ্ছিল না। আমি চোখ ঘুরিয়ে শুধু ট্রেনের টিটিকে খুঁজতে লাগলাম। এমন সময় সেই লোকটা বলল, বাবু, কালিকাপুর স্টেশন আসতে আর কত সময় বাকি? আমি চমকে উঠলাম। বুকের ভেতরটা ধুকধুক করছিল। ভয়ে আমি কোনো কথা বলতে পারলাম না। তখন লোকটা আবারও বলল, বাবু, কালিকাপুর স্টেশন আসলে আমাকে ডেকে দিবেন, আমি নেমে যাব তখন। আমি আর কোনো কথা বললাম না। আমার খুব ভয় হচ্ছিল, তাই আমি লোকটার দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর কালিকাপুর স্টেশন চলে এসেছে। এবার আমার টাকার পালা। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে,
এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলেও টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড 1 ডাক ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের, গুগলে যান এবং টাইপ করুন 1x এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন, গেম খেলুন আর ক্যাশ প্রাইজ জিতুন। ট্রেন থেকে নামতেই আমি আমার সামনের সিটে গিয়ে তাকালাম। দেখলাম লোকটি সেখান থেকে উধাও। আরে, লোকটা কোথায় গেল? এখানেই তো ছিল। আমি আর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়লাম। রাত তখন 2টা বাজে। স্টেশনে কোনো রিক্সা দেখছি না। এখন আমি বাড়ি যাব কেমন করে তা নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। এখান থেকে তো আমার বাড়ি প্রায় 3 কিলোমিটারের পথ। 3 কিলোমিটারের পথ তো পায়ে হেঁটে যাওয়া যায় না। আমি বরং বড় রাস্তার মোড়ে গিয়ে দেখি সেখানে কোনো সিএনজি বা রিক্সা পাওয়া যায় কিনা। রাস্তার পাশে চায়ের স্টলগুলো বন্ধ, পুরো রাস্তা জনমানবহীন। আমার কেন যেন প্রচণ্ড ভয় করতে লাগলো। মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ হাঁটছে, কিন্তু আমি যতবারই পিছনে ঘুরে তাকিয়েছি কাউকেই তো দেখতে পাইনি। আমি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো সিএনজি বা রিক্সার দেখা পেলাম না। কি, এখন আমি বাড়ি ফিরবো কেমন করে? মনের ভিতর কেমন কু ডাক ডাকছে। জনমানবহীন এলাকা, এখানে এভাবে দাঁড়িয়ে থাকাও খুব একটা নিরাপদ নয়। আমি বরং স্টেশনে ফিরে যাই। আমি যখন স্টেশনে যেতে চাইলাম তখনই আমার সামনে একটা গরুর গাড়ি চলে এসে হাজির হলো। হঠাৎ গরুর গাড়িওয়ালাকে দেখে আমি চমকে যাই। ভয়ে আমার বুক ধুক করে উঠল। আপনি সেই লোকটা না যে ট্রেনের ভিতর আমার সামনেই বসেছিল? সেই লোকটি তো, তাই না? আপনি এখানে এভাবে গরুর গাড়ি নিয়ে কেমন করে এলেন? এত কথা না বলে উঠে বসে পড়ুন বাবু, এখানে দাঁড়িয়ে থাকা খুব একটা নিরাপদ নয়। এই ভয়ঙ্কর লোকটার সাথে এত বড় রাস্তা আমি কেমন করে পাড়ি দিব তাই ভেবে আমার ভয় হচ্ছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা আবারও বলল, কি হলো বাবু, আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? গাড়িতে উঠে বসুন। কেন যেন নিজের অজান্তে আমি গাড়িতে উঠে বসে পড়লাম। লোকটাকে আমি কোথায় যাব তা বলিনি, কিন্তু সে আমার বাড়ির পথেই ছুটে চলল। কৌতূহলী হয়ে আমি বললাম, আমি কোথায় যাব সেটা তো আমি আপনাকে বলিনি, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে বাবু, এত বেশি কথা না বলে চুপচাপ বসে থাকুন। আমি আপনার বাড়ির রাস্তা চিনি বাবু। লোকটার কথা শুনে খুব অবাক হয়ে গেলাম। ওনাকে এর আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না, কিন্তু উনি আমার বাড়ির রাস্তা কি করে চিনে? রেল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে হলে একটা বড় জঙ্গল পাড়ি দিতে হয়, আর সেটাই সবথেকে বড় ভয়ের কথা। এখানে ভূত, পেতনি আর ডাকাতের আনাগোনা অনেক বেশি, তাই আমাদের গ্রামের লোকজন রাতের বেলা ট্রেনে যাতায়াত করে না। হ্যাঁ, তা আমি আজ ঝামেলায় পড়ে রাতের বেলা এলাম। গরুর গাড়ি জঙ্গলে প্রবেশ করতে ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। কেন যেন মনের ভেতরে কু ডাক ডাকছে। গরুর গাড়ি যখন গভীর জঙ্গলে দিয়ে পৌঁছালো তখন দূর থেকে আমার কানে কিছু ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তখনই গাড়িওয়ালা মুখ ঘুরিয়ে আমাকে বলল, তোর হাতের মাদুলিটা ফেলে দে, ফেলে দে বলছি, এক্ষুনি ফেলে দে। তোর হাতের ওই মাদুলিটার জন্য আমি তোকে ছুঁতে পারছি না।
লোকটির কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে আমি কার পাল্লায় পড়েছি। তারপরেও মনের ভয়টাকে দমিয়ে রেখে আমি লোকটাকে বললাম, আরে কাকু, আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনার ঘাটটা এমন করে ঘুরলো কি করে? এই এত কথা বলছিস কেন তুই রে? হ্যাঁ, তোকে বলেছি মাদুরিটা ফেলে দিতে। আমি তোর বুক চিরে কলিজা বের করে খাবো। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, ভূত ভূত! আমি এক লাফে গরুর গাড়ি থেকে নেমে পড়লাম। আমি গাড়ি থেকে নেমে যাওয়ার সাথে সাথে গরুর গাড়িটি উধাও হয়ে গেল। ভয়ে আমি দৌড়াতে থাকলাম। এত জোরে আমি জীবনে কখনো দৌড় দিইনি রে ভাই। পিছনে ঘুরে তাকানোর সাহস হচ্ছিল না আমার, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পেছনে একজন নয়, দুজন নয়, অনেকজন প্রেতাত্মা ছুটে চলেছে, আর ওরা ভয়ঙ্কর সুরে আমাকে ডাকছে। এই দাঁড়া বলছি, পালাবি কোথায়? মাদুলিটা হাত থেকে ফেলে দে। এই তুই দাঁড়া বলছি। আমি থামলাম না, দৌড়াতে থাকলাম। দৌড়ানো থামালে নির্ঘাত ভূতের হাতে প্রাণটা হারাবো। দৌড়াতে দৌড়াতে জঙ্গল শেষ করে রাস্তায় উঠলাম। এখনো আমার মনে হচ্ছে ভূতগুলো আমার পিছনে আছে। জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। এখনই পানি পান না করতে পারলে হয়তো এখানেই মারা যাব। তখনই আমার নাকে খুব সুন্দর একটা গ্রাণ অনুভব করলাম। ভূতের ভয়ঙ্কর সুর আমি আর শুনতে পাচ্ছি না। আমি থমকে দাঁড়ালাম। পিছনে ঘুরে তাকিয়ে আমি আর কাউকেই দেখতে পেলাম না। নিজের অজান্তেই বললাম, পানি খাবো, পানি খাবো। আমার সামনে একজন নারী এক গ্লাস পানি ধরল। মেয়েটির পরনে ছিল লাল শাড়ি, আর গা ভর্তি গহনা দেখে মনে হচ্ছিল নতুন বউ। আহা, কি শান্তি এই পানিতে! গ্লাসের পানি যেন শেষই হচ্ছে না। আমার যতটা পিপাসা পেয়েছিল, এক গ্লাস পানিতেই সেই পিপাসা মেটা নয়। আমি চোখ বন্ধ করে পানি পান করতে লাগলাম। চোখ খুলে দেখলাম আমার সামনে কেউ নেই। আমি ভয়ে যাই অবস্থা। এইসব কি হচ্ছে আমার সাথে? মহিলাটা কোথায় গেল? আমি সামনের দিকে তাকাতেই দেখলাম পুরো রাস্তায় সাদা কাপড় বিছানো ছিল, তার উপর আলতা রাঙ্গা পায়ের ছাপ। আর একটু সামনের দিকে তাকাতেই দেখলাম সেই মহিলাটা হেঁটে যাচ্ছে, আর তার আলতা রাঙ্গা পায়ের ছাপ সেই সাদা কাপড়ে পড়ছে। আমি ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। এই যে শুনুন, দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? মহিলাটি একটি বারের জন্য পিছনে ঘুরে তাকালো না। তিনি সামনের দিকে হেঁটে চলেছেন। জানি না কপালে কি আছে। আমিও ওনার পিছু হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে তিনি আমার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। এরপর তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন। ওনাকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখে আমি খুব আশ্চর্য হই। এই সব আজ আমার সাথে কি হচ্ছে? তখন বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ আমার কানে ভেসে আসছিল। দিনা আমায় ফোনে বিপদের কথা বলেছিল। এত সব ভূতরে কাণ্ড আর ঝামেলার ভিতরে আমি সেটা ভুলেই গিয়েছিলাম। আমি আর সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে চলে গেলাম। গিয়ে দেখলাম আমার মা বিছানায় শুয়ে আছেন, আর সকলেই তাকে ঘিরে কান্না করছে। আমাকে দেখে দিনা কেঁদে কেঁদে বলল, দাদা, তুই এসেছিস? দাদা, এত দেরি করলি কেন? দেখ না মায়ের কি অবস্থা। সকাল থেকে অনেক ডাক্তার কবিরাজ এসে মাকে দেখে গিয়েছে। ওনারা সকলেই বলছেন মা আর ঠিক হবে না, সময় শেষ। এসব কখন হলো? আমি তো কিছুই জানি না। আজ সকাল থেকে মা হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর থেকে মা আর কোনো কথাই বলছে না। বাবা সাধু বাবাকে আনতে গিয়েছে, এখনই চলে আসবে।
দিনার কথা শেষ হতেই সাধু বাবা আমাদের বাড়িতে চলে আসলো। জয় মা, জয় মা। মা গো, তুমি এসেছো? জয় মা। আমাকে আর এখানে কেন এনেছেন মশাই, যেখানে স্বয়ং মা নিজেই এসেছেন? আগামীকাল আপনার বাড়িতে মায়ের পূজা দিন, তাহলেই আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবেন। এসব আপনি আবল তাবল কি বলছেন? বাবা, এসব কুসংস্কারে কান দিও না তো। সকালে আমি মাকে শহরের বড় হসপিটালে নিয়ে যাব। খবরদার, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনিস না। স্বয়ং মা নিজেই পুজো চাইছেন, মায়ের উপস্থিতি আমি অনুভব করছি। যা, তোরা পুজোর আয়োজন কর। আমার কথায় কেউ পাত্তা দিচ্ছিল না। আমি বিরক্ত হয়ে আমার রুমে চলে আসলাম। সকালের পুজোর শব্দ শুনে আমার ঘুম ভাঙল। আমি পুজোর মণ্ডপে গিয়ে দেখলাম আমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আর আমার মা নিজেই পূজা করছেন। আমি খুব খুশি হলাম। গত রাতের সেই লাল শাড়ি পরা সেই মহিলা যে দেবী মা ছিলেন, সেটা আর আমার বুঝতে বাকি রইল না।